এবং একটা রাষ্ট্রের মধ্য থেকে নির্বাচন হবে, এইরকমের একটা পরিস্থিতি তৈরি করা হবে। সবগুলো মিলে আসলে একটা উৎসব মুখর নির্বাচন যে হচ্ছে না, এটা তো পরিষ্কার হয়ে গেছে। এবং এখনো পর্যন্ত আমাদের যে অতীত ইতিহাস 1/11 যখন ভোট ছিল, তখন তো ধরেন শিডিউল ডিক্লেয়ার করার পরে এবং নির্বাচনের আগে এই সমস্ত জিনিস যেটা আমি বললাম যে ঘর তোলা করুন, সেই অভিজ্ঞতাগুলো মানুষকে আসলে নিঃসংশয় দেয় না। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া, পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের নিয়মিত আয়োজন আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে আমাদের সঙ্গে আজকের অতিথি আপনাদের পরিচিত মুখ এবং দীর্ঘ যার রাজনৈতিক কেরিয়ার, তিনি হচ্ছেন রাষ্ট্রচিন্তা আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব হাসনাত কাইয়ুম। কাইয়ুম ভাই, আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনাকে এবং আপনার দর্শকদের শুভেচ্ছা এবং সালাম। থ্যাংক ইউ। ক্যাম্বে, আমরা সরাসরি যেহেতু আমাদের রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি, হঠাৎ করে বাংলাদেশের নির্বাচনে, হঠাৎ করে বলবো না, নির্বাচন এসছে, নির্বাচন হওয়ার কথা, প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আমি জানি যে আপনার ক্ষেত্রে একটা বিভ্রাট ঘটেছে, আমরা সেটা নিয়ে আলাপ করব। কিন্তু অনেক প্রার্থীর সঙ্গে আমাদের কথা হয়, প্রার্থীরাই জিজ্ঞেস করে যে ভাই আপনারা বলেন তো নির্বাচনটা কি আসলে শেষ পর্যন্ত হচ্ছে? মানে নির্বাচন নিয়ে সংশয়টা কেন কাটছে না? আসলে সংশয়টা কোথায় আছে কিনা, আপনার চোখে জানা সংশয় আছে কিনা, সেটা আগে প্রথমে একটু জানতে চাই। কেন এটা নিয়ে কোনো মানে ক্লিয়ার যে আমরা পুরো দস্তুর একটা নির্বাচনে ঝাঁপ দিচ্ছি, সারা দেশে একটা উৎসব উৎসব ভাব থাকার কথা, যেখানে আরো গণভোট আরো সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু এখনো কেন এই প্রশ্ন, নির্বাচন নিয়ে সংশয়টা কোথায়? আমার যেটা মনে হয় এটা হচ্ছে যে সরকারের বিভিন্ন রকমের যে কর্মকাণ্ড, নির্বাচন কমিশনের যে কর্মকাণ্ড, এইগুলির উপরে জনগণের আস্থাটা পরিপূর্ণভাবে নিতে পারে না। কারণ সেই জন্য নির্বাচন নিয়ে বাড়তি কতগুলো উদ্বেগ যুক্ত হয়। কারণ এই নির্বাচন প্রথমত যেই ধরনের মানে সরকার প্রথম দিকে যে ধরনের কথা বলছিল যে একটা উৎসব মুখর ইতিহাসের করবে, পরবর্তীতে যখন একটা গ্রহণযোগ্যতা পাবে কিনা নির্বাচন, সেই জায়গার মধ্যে সংশয় রয়েছে। এইসব এরকম আছে। আরেকটি হচ্ছে যে নির্বাচন পরিচালনার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিংবা ধরেন সংযুক্ত যারা প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক তাদের মধ্যে আসলে তাদের গ্রেফতার পশ্চাৎ দিকে মানুষ আন্দাজ করতে চায় যে হোলহার্টেডলি কেউ নির্বাচনে নামছে না। এইগুলি মিলে আসলে আমাদের দেশের মানুষ, যেহেতু আরেকটা ওই যে যে গল্প, মানুষ আসলে ঢুকলেও ভয় পায়। এখন এই নির্বাচন না হওয়া নিয়ে তাদের মধ্যে এই সংশয়টা এই জন্য রয়ে গেছে বলে আমার মনে হয়। আমরা আপনার মনোনয়নপত্র বাতিলের পরে আমরা দেখলাম যে রাষ্ট্রচিন্তার একটা বিবৃতি এসেছিল যে এই নির্বাচনটা একটা খুব ইতিহাসের বাজে নির্বাচন হবে। আপনার কি মনে হচ্ছে সার্বিক যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র উদ্ধারের যে পরিস্থিতি, কেমন ধরনের, ডক্টর ইউনূস যেখানে বলছেন যে ইতিহাস সেরা, সারা বিশ্ব তাক লাগানোর একটা ইলেকশন হবে, আপনাদের কি ধারণা, কি মনে হয় কোন দিক যাচ্ছে? ওই কথাগুলির সাথে তো আসলে বাস্তবতার দিকে কোনো সঙ্গতি নাই। বরং এর উল্টা বুঝতে হচ্ছে না, ধরে নির্বাচন শিডিউল ডিক্লেয়ার করার পর হাদিকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো। আপনি চিন্তা করেন যে একটা রিক্সা, চলন্ত রিক্সার মধ্যে মোটর বাইক আরোহী গুলি করলো, একটা মাত্র গুলি করলো, সেই গুলিটা হচ্ছে লক্ষ্যভেদ করলো, সে মারা গেল। ঢাকা থেকে এই আসামে পালিয়ে গেল, তার এত পরে আজকে পর্যন্ত তাকে আসলে ধরা গেল না। কিন্তু আমাদের দেশের বাহিনীগুলি সম্পর্কে মানুষের একটা ধারণা যে তারা আসলে যে কোনো ধরনের আসামি করতে পারঙ্গম। কাছাকাছি সময় ধরেন এই যে গৃহকর্মী একটা খুন করলো, যার কোনো প্রেস ছিল না, তাকে তারা চিন্তা করতে পারলো, বের করতে পারলো। র্যাব ধরেন যে
2 দিন আগে সমস্ত আসামিকে গ্রেফতার করতে পারলো, এবং এই মৃত্যুকে ঘিরে সারা দেশে যে উত্তেজনা, মানসিক চাওয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আসলে যে ধরনের সিরিয়াস হওয়ার কথা, সেগুলি যখন মানুষ দেখতে পায় না, তখন আসলে সরকারের প্রতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এক ধরনের সন্দেহ, এক ধরনের সংকট তৈরি হয়। এবং এটাকে কেন্দ্র করে আপনি দেখেন, যখন নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে অস্ত্র উদ্ধার করার কথা, তখন সরকার লাইসেন্স দেওয়ার কথা ঘোষণা করলো। আমাকে আসলে আমার মতো অনেক রাজনৈতিক ব্যক্তিকে গানম্যান অফার করলো। তাহলে শেষ পর্যন্ত নির্বাচনটা কেমন হতে পারে বলে আপনারা ধারণা করছেন? নির্বাচন সংখ্যা যেটা আওয়ামী লীগের যে অপরাধের কারণে আওয়ামী লীগকে দায়ী করা হয়, হাসিনাকে দায়ী করা হয়, তার চেয়ে ভালো নির্বাচন করতে পারবে এরকম কোন প্রস্তুতি তো আমি দেখছি না। আমাদের দল বলে না, আপনি ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশে হাসিনা বিরোধী লড়াইয়ে, অভ্যুত্থানে তার তাত্ত্বিক অবস্থান এবং মাঠের অবস্থান, এটা তো কেউ অস্বীকার করার মতো কেউ নাই। তো তাদেরকে ধরেন প্রমাণ দেওয়া হচ্ছে না, আমরা আদালত থেকে রায় আনার পরে কি প্রমাণ পাইব? আমি ধরেন এটার প্রতিবাদে একটা স্বতন্ত্র নির্বাচন করতে গেলাম, সেইখানে আমার মনোনয়ন বাতিল করে দেওয়া হবে, মনে হবে যে আমি একটা পার্সোনাল কথা বলতেছি, কিন্তু এটা পার্সোনাল ঘটনা না। বাংলাদেশের এই যে নির্বাচন, এই নির্বাচনটা পরে 2টা নির্বাচন একসাথে হইতে হবে, এই তত্ত্বটা আমরা করছি। বাংলাদেশের সংবিধানের সংস্কার করতে হবে এবং এই সংস্কার পরিশোধ করতে হবে। এটা আমাদের প্রস্তাব, ঐকমত্য কমিশনে আমরা প্রস্তাব দিচ্ছি, সেই প্রস্তাব গৃহীত হয়েছে, আমরা সিগনেচার, আমাদেরকে নির্বাচন করে দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশে এই নির্বাচন কমিশন যাতে বিতর্কিত না হয়, তার জন্য আমরা শেষ দিন পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশে অর্থে কোনো কথা বলি। আমরা চাইছি যে কমিশনটা তার ক্রেডিবিলিটি নিয়ে এই নির্বাচনটা করুক, বাংলাদেশ একটা সংকটের বাইরে যাক। কিন্তু আমরা তো সেটা শেষ পর্যন্ত গোপন রাখতে পারি না। ওরা যখন আমাদের মনোনয়ন দেয় না, কিংবা শেষ দিন পর্যন্ত আমাদের নিবন্ধন দেয় না, তখন তো বোঝা যায় যে ইচ্ছাকৃতভাবে তারা একটা এই নির্বাচনকে কোনো না কোনো ভাবে প্রশ্নবোধ করতে চায়। কারণ এটা কাদের প্রস্তাব করে? তাহলে এই নির্বাচন কমিশন, তাদের যে কর্মকর্তা, তারা যদি আসলে এইখানে বসে থাকে, তাদের কোনো সংস্কার না হয়, নির্বাচনী আইনের কোনো সংস্কার না হয়, তাইলে কেবলমাত্র নির্বাচন কমিশনার বদলাইলে একটা ভালো নির্বাচন হবে, এটা তো মনে করার কোনো কারণ নাই। আমি আরেকটা প্রশ্ন নিতে চাই। গত 2 দিন ধরে এই রাজনৈতিক পরিমণ্ডলে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় একটা আওয়াজ শুনি যে একটা হাইকোর্ট আজকে একটা রিট হয়েছে, আপনি দেখেছেন নিশ্চয়ই, যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ না হওয়া স্থগিত চেয়ে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। শোনা যায় যে একটা শক্তিশালী দেশ পশ্চিমের, তারাও নির্বাচন এইভাবে হওয়াটায় অনাগ্রহী, সেই মেসেজ গভর্নমেন্টকে দিয়েছে, এবং তত্ত্বাবধায়ক সরকারের আবার একটা আলাপ। এই ধরনের কোনো গুঞ্জন বা কোনো বিষয় নাড়াচাড়া আপনারা খেয়াল করছেন কিনা, যেহেতু দীর্ঘ সময় সরকারের সংস্কারের সঙ্গে আপনারা কাজ করেছেন? না, একটা যে তো আদালতে যে মামলাটা হচ্ছে, উনি হচ্ছে হ্যাবিচুয়াল এরকম মামলা করে ইউজ করতে চায় এরকম মানুষ। ওনার যে ধরেন সংবিধান কিংবা দেশ নিয়ে খুব গভীর কোনো জায়গা থেকে উনি কাজ করেন এরকম না। আমার আমরা তো আদালতের মানুষ হিসেবে ব্যক্তিগতভাবে আমাদেরকে জানাবো। কিন্তু এই বিতর্ক তো ধরেন বিভিন্ন দল থেকে আগে উঠছিল যে এই সরকারের অধীনে নির্বাচন হবে নাকি কেয়ারটেকারের অধীনে নির্বাচন হবে, সেইটা আদালত এক ধরনের সমাধান কিন্তু করছে। তত্ত্বাবধায়ক সরকারের যে রায় এসেছিল, সেই রায়ে ধরেন এই নির্বাচনকে আসলে অন্তর্ভুক্ত করে না। তো সেই দিক থেকে এই গুঞ্জনগুলির আসলে খুব বড় ভিত্তি আছে, এটা আমার মনে হয়। আমি আরেকটা বিষয় আপনার নজর দিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আপনি একজন আইনজীবী, আইনের মানুষ। বাংলাদেশের জামিন পাওয়ার অধিকার সবার আছে, কিন্তু
সবার ক্ষেত্রে সেটা সমান প্রযোজ্য হওয়া উচিত। এই সম্প্রতি দুটা ঘটনা, হবিগঞ্জে একটা ছেলে মাহাদি হাসান থানায় বসে ওসিকে হুমকি দেওয়ার পরেও বিশেষ কোর্ট বসিয়ে রাত্রে বেলায় তারপরে 24 ঘন্টার মধ্যে তাকে জামিন দেওয়া হয়েছে। 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত একজনকে আজকে জামিন দেওয়া হয়েছে। তাহলে আদালতে বহু মানুষ তো কারাগারে আছেন দীর্ঘ সময় ধরে, যারা সরাসরি আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত না, অন্যায় বিচারের সঙ্গে জড়িত না বলেই মানুষের মধ্যে পাবলিক পারসেপশন। এই মানুষগুলো যে জেল খাটছে, একজন আইনজীবী হিসাবে আপনার বিশ্লেষণ কি? এবং যেহেতু সরকারে আপনাদের একটা অবাধ যাতায়াত আছে, কিছুটা দায় কি আপনাদের উপর আসে না? না, প্রথমত তো আমি আপনাকে যেটা বলি, আদালতের অবস্থা এখনো পর্যন্ত কোনোভাবেই সন্তোষজনক না। মানে এখনো আদালতের কোনো উন্নতি হয়েছে কার্যকরের এইটা বলা যাবে। তবে আদালত যাতে আদালতের মতো চলতে পারে তার জন্য কতগুলো কাঠামোগত পরিবর্তনের সূচনা শুরু হয়েছে না। এখন পর্যন্ত আদালতের উপরে বাইরে থেকে প্রভাব বিস্তার করা, জামিন নেওয়া, জামিন দেওয়া, আটকানো, কাজগুলি আগের মতোই আসলে চলছে। তো এগুলির দায় দায়িত্ব যদি বলেন, আমরা তো সরকার, আমরা নিজেরাই সরকারের বড় ভিকটিম বাংলাদেশে। আমাদের চাইতে বেশি আর অন্য কোনো সমর্থন হয় নাই। কিন্তু যেহেতু আমরা সরকারকে সমর্থন করি এবং আমরা যেহেতু সরকার দীর্ঘ সংকটে না পড়ুক, এই সরকার একটা নির্বাচন করে তার ক্ষমতা হস্তান্তর করতে পারে, এটার জন্য যেহেতু কাজ করি, সেদিক থেকে আপনি দায় কিছুটা তো চাপাইতে পারেন এবং সেটা আমাদের নিতে হবে। কিন্তু যেটা আমরা বলতে চাই যে বিচারের জায়গাটা আরো দ্রুত আসলে ঠিক করা দরকার ছিল। বিচারটা যতক্ষণ আপনি ঠিক করতে না পারবেন, ততক্ষণ আসলে রাষ্ট্রের অন্য জায়গাগুলিতে আপনি সুফল পাবেন। কথার পিঠে কথা আসে, সরকার এরকম হতাশ তো জনগণ কেউ করেছে। এই সরকারের প্রতি তো সবার, আমার আপনার সবার একটা আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়েছিল, বিশেষ করে ডক্টর ইউনূস যেখানে আছেন। তো আপনাদের মতো মানুষ যদি বঞ্চিত হয়, তাহলে অন্য যারা বা যারা এই সরকারের মতাদর্শী না, আপনারা তো আন্দোলন করেছেন, সব মতাদর্শের মানুষ এই দেশের সমান তার অধিকার নিয়ে কথা বলবে। তাহলে এই সরকারের মতাদর্শী না, তাদের উপর যেই যা গিয়েছে, এটা আমি আওয়ামী লীগের কথা বলছি না, আওয়ামী লীগ ছাড়াও, অথবা সরকার এক চোখা অনেকের নীতি অবলম্বন করেছে, এনসিপির প্রতি তারা সরি বিশেষ দৃষ্টি দিয়েছে, এগুলোর দীর্ঘমেয়াদী কুপ্রভাব বাংলাদেশে কি থাকতে পারে? এবং ডক্টর ইউনূসের এই শাসনের তাহলে এই মুহূর্তে এসে আপনার কাছে মূল্যায়ন কি? এটাই আমার শেষ প্রশ্ন আজকের মতো। এইগুলি হচ্ছে ধরেন দীর্ঘমেয়াদী কুপ্রভাব তো থাকে। ধরেন বাংলাদেশে এই পরিস্থিতি হওয়ার পরে সবার আগে যেটা দরকার ছিল, সেটা হচ্ছে একদিকে যাদের বিচার হওয়ার তাদের বিচার হবে, আরেকদিকে আসলে রিকনসিলিয়েশনের ব্যবস্থা হবে। এই রিকনসিলিয়েশন ছিল আপনার জনগণের প্রশাসনিক, বিচারে, আইন শৃঙ্খলা, সব জায়গায় আসলে রিকনসিলিয়েশনের দরকার। তাইলে আপনি চিহ্নিত করতে পারতেন কারা কি অপরাধ করছে, জাতি কোনটা, কাকে আসলে মাফ করে দাঁড়ায় নিয়ে আসছে, আর কাদের বিচার। কিন্তু আজকে পর্যন্ত রিকনসিলিয়েশনের তো কোনো আলাপই আসলে শুরু করা গেল না। এবং যখন এটা না হয়, তখন ধরেন কখনো বিচার চলে, সুদের কাজ হয়, ইচ্ছে মতো ধরেন ফেভার করা হয়, একটা পুরোপুরি রাষ্ট্রীয় বিশৃঙ্খল পরিস্থিতি চলতেছে। তাতে ধরেন আমরা আন্দোলনকারীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেউ কেউ আন্দোলন না করে অনেক বেশি লাভবান হচ্ছে, আবার কেউ কারণে বিপদের মুখে পড়ছে, অকারণ মামলা শিকার হচ্ছে, অকারণে জেলে আছে, এবং এগুলি প্রলম্বিত হচ্ছে। সেদিক থেকেও আমরা মনে করি যে নির্বাচন হলে একটা নির্বাচিত স্বাভাবিক সরকারের হাতে ক্ষমতা দেওয়া দরকার, যাতে তারা এই জিনিসটা ম্যানেজ করতে পারে। ভাই, মধ্যরাতে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের জন্য সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সার্বিক সফলতা এবং আপনার নির্বাচন করার অধিকার সবারই আছে, সেই অধিকার পূর্ণ হোক সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ।